আমরা গত পর্বে রহমান ট্রেডার্স জানুয়ারির ৬ তারিখ পর্যন্ত যে ট্রানজ্যাকশনস গুলো করেছে তা আমরা জার্নাল এন্ট্রিতে ইনপুট দিয়েছিলাম এবং আমরা প্রতিটি ট্রানজ্যাকশন প্রত্যেকটা ক্রাইটেরিয়া বিশ্লেষণ করে আমরা বুঝতে চেষ্টা করেছিলাম এগুলো কোন ধরনের ট্রানজ্যাকশনস, এগুলো আমাদের এক্সপেন্ডিচার নাকি ইনকাম না অ্যাসেট না লায়াবিলিটি, এই ধরনের বিষয়গুলো আমরা অ্যানালাইসিস করে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের ক্রাইটেরিয়া আইডেন্টিফাই করে আমরা জার্নালাইজ করেছিলাম। আজকে পর্বে আমরা জানুয়ারির ৭ তারিখ থেকে যে সমস্ত ট্রানজ্যাকশনস হয়েছে সেই ট্রানজ্যাকশনস গুলো আমরা আজকে বিশ্লেষণ করব এবং প্রত্যেকটা ট্রানজ্যাকশন তার নেচার অনুযায়ী আমরা কি করব, জার্নাল এন্ট্রিতে লিখতে চেষ্টা করব। যেমন এই যে দেখুন, আমরা জানুয়ারির 7 জানুয়ারি গুডস ওয়ার সোল্ড ফর ক্যাশ টাকা 90,000। তাহলে যদি ক্যাশ টাকা পায় কোনো একটা পণ্য বিক্রি করে, তাহলে অবশ্যই আমার বিজনেসে ক্যাশ টাকা বেড়ে গেছে এবং আমাদের এক ধরনের একটা ট্রানজ্যাকশন হয়েছে, যে ট্রানজ্যাকশনসটা আমাদের মার্চেন্ডাইজ ট্রানজ্যাকশন হয়েছে। অর্থাৎ আমাদের যেই বিজনেসটা আমরা করে থাকি, যে পণ্যের ব্যবসা করে থাকি, সেই পণ্যের আমাদের এখানে সেল করা হয়েছে হিসাবে আমাদের বুঝে নিতে হবে। যেমন এখানে গুডস ওয়ার সোল্ড বলেছে, গুডস বলতে এখানে আমরা বুঝবো মার্চেন্ডাইজ গুডস, অর্থাৎ যে গুডসটা অথবা যে পণ্যটা নিয়ে আমি ব্যবসা করি সেই পণ্যটাই সেল করা হয়েছে হিসাবে এখানে বুঝে নিতে হবে। যদি অন্য কিছু সেল করতো তাহলে ওই পণ্যের বা ওই বিষয়ের আমার নাম এখানে, ওই বিষয়ের নাম এখানে উল্লেখ থাকতো। এখানে যেহেতু কোনো স্পেসিফিক কোনো বিষয় উল্লেখ নাই, শুধুমাত্র বলেছে গুডস ওয়্যার সোল্ড, দ্যাট মিনস এটা আমাদের বুঝে নিতে হবে এই পণ্যটা আমাদের মার্চেন্ডাইজ গুডস বিক্রি করেছে হিসাবে ধরে নিতে হবে। তাহলে এই ট্রানজ্যাকশনটা যদি আমি অ্যানালাইসিস করি তাহলে আমি বুঝতে পারছি আমার বিজনেসে ক্যাশ টাকা বেড়ে গেছে এবং আমার এক ধরনের ট্রানজেকশন হয়েছে যেটা আমাদের ইনকাম বেড়ে গেছে। যেমন সেলস যদি করি, মার্চেন্ডাইজ গুডস যদি সেল করি, তাহলে আমরা জানি এটা সেলস রেভিনিউ হিসাবে আমাদেরকে লিখতে হবে। আমাদের বুকস অফ অ্যাকাউন্টসে আমাদের সেলস রেভিনিউ হিসাবে আমাদের লিখতে হবে। তাহলে আমরা দেখি এই জার্নালটা কিভাবে আমরা লিখব। জানুয়ারির 7 তারিখে আমরা যদি ট্রানজ্যাকশনটা দেখি, আমি আপনাদের জন্য রেডি করে রেখেছি, কারণ সময় আমাকে অবশ্যই সেভ করতে হবে, নাহলে ভিডিও অনেক লম্বা অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে দেখুন, আমরা যখন ক্যাশ টাকায় বিক্রি করেছিলাম, যখন আমরা ক্যাশ টাকায় বিক্রি করেছিলাম 90,000, তখন আমার ক্যাশ টাকা বেড়ে গেছে, বিধায় আমার অ্যাসেট বেড়ে গেছে। অ্যাসেট বাড়লে অ্যাসেট ডেবিট, এই জন্য 90,000। এবং এটা আমার যেহেতু মার্চেন্ডাইজ গুডস সেল করেছি এবং গুডস বিক্রি করার ফলে আমার একটা সেলস রেভিনিউ জেনারেট হয়েছে, আমার ইনকাম হয়েছে। ইনকাম হলে আমাদের অবশ্যই ক্রেডিট হয়ে আমাদের লিখতে হবে। যেমন এই জায়গায় আমি লিখেছি, দেখেন, সেলস রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট 90,000। ন্যারেশনটা দিলাম গুডস সোল্ড ইন ক্যাশ। এই ন্যারেশনটা আপনাদের মতো করে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন আবার বলছি, ক্যাশ টাকা বেড়ে গেছে, ডেবিট হয়েছে, আমার বিজনেসে ইনকাম বেড়ে গেছে, ইনকাম অলওয়েজ ক্রেডিট হবে, এই জন্য আমরা ক্রেডিট করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি অন জানুয়ারি 8 গুডস ওয়্যার সোল্ড অন ক্রেডিট টু রহিম এন্টারপ্রাইজ, অর্থাৎ রহিমের কাছে আমরা পণ্যটা বিক্রি করেছি। এটাও এক প্রকার আমাদের জন্য মার্চেন্ডাইজ গুডস সেলস। কেমনে বুঝলাম? এখানে বলেছে গুডস, কি বিক্রি করেছি যদি উল্লেখ না থাকে তাহলে আমাকে বুঝে নিতে হবে যে বিজনেস করি আমি, অর্থাৎ যে পণ্যের আমি বিজনেস করে থাকি সে পণ্যটির বিক্রি করা হয়েছে হিসেবে ধরতে হবে। তাহলে এইখানে একটা কথা বলেছে সোল্ড অন ক্রেডিট, দ্যাট মিনস এখানে ক্যাশ টাকা আপনি এখনো পাননি। কার কাছে বিক্রি করেছেন? রহিম এন্টারপ্রাইজ নামে একজন একটা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে আপনি বিক্রি করেছেন। কত টাকা? 1,40,000 উইথ 3% ট্রেড ডিসকাউন্ট। এখানে ফুল স্টপ দেখতে পাচ্ছি। দ্যাট মিনস আমরা জানি যে কোনো ধরনের ট্রেড ডিসকাউন্ট আমাকে নেট অফ করেই কি করতে হবে, আমাদের বুকস অফ অ্যাকাউন্টসে লিখতে হবে। তাহলে জানুয়ারি 8 তারিখ, জানুয়ারির 8 জানুয়ারিতে আমাদের যে ট্রানজেকশনটা হবে সেটা আমরা একটু বিশ্লেষণ করলে দেখতে পারি, আমরা টাকা যেহেতু পাইনি তাহলে একজনের কাছ থেকে টাকা পাবো। যার কাছ থেকে টাকা পাবো উনাকে বলে রিসিভেবল। যার কাছ থেকে টাকা পাবো উনাকে বলি আমরা রিসিভেবল। তাহলে রিসিভেবলের নাম উল্লেখ আছে। রিসিভেবলের আরেকটা সিনোনিম আছে, সেটাকে বলা হয় ডেটর্স। সেটাকে বলা হয় ডেটর্স। তাহলে ডেটর্স যেই মিনিং ক্যারি করে, রিসিভেবল সেম মিনিং
ক্যারি করবে। তাহলে আমরা এটা মাধ্যমে বুঝতে পারছি আমার একটা রিসিভেবল বেড়ে গেল। রিসিভেবল যদি বাড়ে তাহলে আমি যার কাছ থেকে টাকা পাবো সেই বিজনেসের জন্য, অর্থাৎ আমার বিজনেসের জন্য সেটা এক প্রকার অ্যাসেট, এক প্রকার অ্যাসেট। এবং এই অ্যাসেটটা কিভাবে ক্রিয়েট হলো? আমি সেলস করেছি এবং টাকা পাইনি এই কারণে। তাহলে সেলস করলে আমাদের একটা রেভিনিউ বেড়ে গেছে। তাহলে রেভিনিউটার নাম কি? সেলস রেভিনিউ। তাহলে আমরা এখানে যদি জার্নালাইজ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ডেটরস বেড়ে গেল, অর্থাৎ রিসিভেবল বেড়ে গেল, সাথে আমার সেলস রেভিনিউ বেড়ে গেল। তাহলে আমরা যদি দেখি এটা ট্রানজেকশনটা কিভাবে জার্নালাইজ করব। জানুয়ারি 8 রহিম এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট ডেবিট। রহিম এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট ডেবিট কেন হলো? আমার এটা রিসিভেবল। রিসিভেবল অলওয়েজ ডেবিট হয়ে ক্রিয়েট হবে। এখানে দেখতে পাচ্ছি 1,40,000, কিন্তু আমি লিখলাম কত? 1,35,800। কেন লিখলাম আমি একটু পরে আপনাদের সাথে বুঝিয়ে লিখে দিব। এখন দেখতে পাচ্ছি এটা রহিম এন্টারপ্রাইজ কেন ক্রিয়েট হলো? আমি সেলস রেভিনিউ জেনারেট হয়েছে এই কারণে। তাহলে আমি লিখলাম সেলস রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট। আসলে এবার আমরা দেখি 1,35,800 কিভাবে হলো। খেয়াল করে দেখুন, আমরা বলেছি ট্রেড ডিসকাউন্ট অলওয়েজ আমাদের যখনই ট্রানজেকশন হবে তখনই এটা নেট অফ করে লিখতে হবে। তাহলে 1,40,000 যদি আমার সেলস হয়ে থাকে, ডিসকাউন্ট যদি আমি দেই তাহলে অবশ্যই আমি 1,40,000 পরিমাণ টাকা আমি পাবো না, কিছু টাকা ছাড় দিতে হবে। তাহলে সেই টাকা ছাড় দেওয়ার অ্যামাউন্টটা বাদ দিয়ে বাকি টাকাটা আমি লিখবো। তাহলে আসি আমরা কিভাবে বিষয়টা সেটেল করেছি একটু দেখি। আমরা জানি 1,40,000 টাকা সেল করেছে। তাহলে এটা যদি আমি লিখি 1,40,000 টাকা, এখান থেকে আমি কি বাদ দেব? আমাদের এখান থেকে 3% ট্রেড ডিসকাউন্ট বাদ দিব ইন্টু 3%। 3% যদি বাদ দেই তাহলে আমার কত টাকা হয়? 1,35,800। এই অ্যামাউন্টটাই এখানে বসানো হয়েছে। তাহলে এইটা একভাবে শিখলাম। আরেকভাবে দেখি আমরা ট্রেড ডিসকাউন্টটা কিভাবে আসে। ট্রেড ডিসকাউন্ট আমরা যদি 1,40,000 ইন্টু 3% আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কত টাকা হয়? 4,200। তাহলে আমরা 4,200 যদি আমরা 1,40,000 টাকাটাকে যদি বাদ দেই তাহলে আমাদের কত টাকা হয়? 1,35,800 টাকা হবে। আপনারা ক্যালকুলেটর ইউজ করে বিষয়টা বুঝতে চেষ্টা করবেন। আমি আবার বলছি, রহিম এন্টারপ্রাইজের কাছে বিক্রি করেছি 1,40,000। কিভাবে? অন ক্রেডিট, অর্থাৎ তার কাছ থেকে আমি এখনো টাকা পাইনি, সুতরাং সে আমার জন্য রিসিভেবল। রিসিভেবল আমার ডেবিট হয়েছে। এটা কিভাবে হলো? আমার সেলস করেছি মার্চেন্ডাইজ গুডস। মার্চেন্ডাইজ গুডস সেলস করলে আমার অবশ্যই সেলস রেভিনিউ হিসাবে আমাকে ক্রেডিট করতে হয়। অনেকে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট লিখলেও চলে, এটা কোনো সমস্যা না। অনেকে রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট করে, তবে আমি সৌন্দর্যের জন্য আমি বলেছি সেলস রেভিনিউ। এই বিষয়টুকু অবশ্যই বুঝতে পেরেছেন বলে আমি আশা করছি। এখন আমরা অন জানুয়ারি 9 ক্যাশ ডিসকাউন্ট টাকা 5,000 ওয়াজ অ্যালাউড। আমাদের এখানে কোথাও বলা নাই ক্যাশ ডিসকাউন্টটা কোথায় কিসের জন্য দিয়েছি। সুতরাং আমি একটা সিম্পল ট্রানজেকশন হিসেবে এটাকে আমি জার্নালে ইনপুট দেব। অর্থাৎ ডিসকাউন্ট অ্যালাউ যদি করি, ডিসকাউন্ট যদি আমি অ্যালাউ করি তাহলে আমার জন্য কি হবে? এটা আমাদের জন্য এক্সপেন্সেস হবে। এটা আমাদের জন্য এক্সপেন্সেস হবে। তাহলে ডিসকাউন্ট অ্যালাউড যদি করে থাকি তাহলে এটা আমার জন্য ডেবিট হয়ে ক্রিয়েট হচ্ছে এবং সাথে আমার পকেট থেকে কি চলে যাচ্ছে? ক্যাশ টাকা চলে যাচ্ছে। তাহলে আমার একটা অ্যাসেট কমে যাচ্ছে। তাহলে ডিসকাউন্ট অ্যালাউড আমার বাড়ছে, একটা এক্সপেন্সেস বাড়ছে। এক্সপেন্সেস বাড়লে আমরা এক্সপেন্সেসকে ডেবিট করি এবং আমার একটা অ্যাসেট কমে গেলে আমার অ্যাসেটটাকে ক্রেডিট করে থাকি। এই জন্য দেখেন 9th January 2025 আমি লিখলাম ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট 5,000, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 5,000, ডিসকাউন্ট অ্যালাউড ইন ক্যাশ। এটা না বোঝার কোনো কারণ নাই। এবার দেখতে পাচ্ছি আমরা on January 10 goods worth টাকা 10,000 were returned by রহিম এন্টারপ্রাইজ। এই যে দেখেন আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম রহিম এন্টারপ্রাইজকে আমরা বিক্রি করেছিলাম কত টাকা? 1,40,000 টাকা। এইখান থেকে সে আমাকে কি করলো? 10,000 টাকার পণ্য আমাকে ফেরত দিয়ে দিল। তাহলে ডেফিনেটলি এই 10,000 পরিমাণ টাকা আমি ভবিষ্যতে রহিম এন্টারপ্রাইজ থেকে পাবো না।
যদি না পেয়ে থাকি তাহলে রহিম এন্টারপ্রাইজের কাছ থেকে যখন আমি টাকা পেতাম তখন তাকে আমরা ডেবিট করেছিলাম। এখন সে যদি আমাকে গুডসটা ফেরত দিয়ে দেয় তাহলে এই পরিমাণ অর্থাৎ 10,000 পরিমাণ টাকা আমি রহিম এন্টারপ্রাইজ থেকে আর পাবো না। তাহলে রহিম এন্টারপ্রাইজ কমে যাবে, তাহলে আমার একটা রিসিভেবল কমে যাবে। তাহলে সেটা কিভাবে আমরা লিখবো একটু পরেই আমরা জানবো। এখন এখানের সাথে আরেকটা শব্দ জড়িত হবে, রিটার্ন। এখানে একটা শব্দ বলেছে রিটার্ন, তাহলে এটা কি রিটার্ন? এটা কি আমি সেলস করেছিলাম, সেলস করা গুডস রিটার্ন হয়েছে, নাকি পারচেজ করেছিলাম, পারচেজ করা গুডস রিটার্ন হয়েছে? তাহলে ডেফিনেটলি আমার এখানে কি হচ্ছে, সেলস রিটার্ন হচ্ছে, কেননা এই যে আমি রহিম এন্টারপ্রাইজের কাছে সেল করেছিলাম, এই রহিম এন্টারপ্রাইজ এখন আমাকে ফেরত দিচ্ছে। তাহলে আমরা এটা কিভাবে লিখবো একটু আমরা দেখি। দেখুন, আমরা যখন রিসিভেবল কমে যাবে আমার একটা অ্যাসেট কমে যাবে, এই জন্য এটা ক্রেডিট হবে, আর সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট হবে। আমরা সেলস যখন করি তখন সেলস রেভিনিউ অ্যাকাউন্টকে ক্রেডিট করে থাকি, কিন্তু যখন রিটার্ন হবে তখন সেটাকে আমরা সেলস রিটার্ন নামে আমরা কি করব, অ্যাকাউন্টস ফর করব, অ্যাকাউন্টসে ইনপুট দেব সেলস রিটার্ন নামে। ঠিক তেমনি সেলস রেভিনিউ যদি ক্রেডিট হয় সেলস রিটার্ন আমার অবশ্যই ডেবিট হবে, যেহেতু আমার এটা আলটিমেটলি সেলসটা আমার কমে যাবে। তাহলে সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট, রহিম এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট ক্রেডিট। রহিম এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট ক্রেডিট হলো কেন? রহিম এন্টারপ্রাইজ আমার সেই পরিমাণ রিসিভেবল কমে যাচ্ছে 10,000। আমি এখানে লিখলাম গুডস রিটার্ন ওয়ান্স ইট সোল্ড অন ক্রেডিট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। January 11, goods costing টাকা 15,000 were returned to করিম ট্রেডার্স। তাহলে আমি করিম ট্রেডার্সকে কেন আমি গুডস রিটার্ন করব? অর্থাৎ আমি নিশ্চিত এটা কোনো না কোনো সময় আমি করিম ট্রেডার্সের কাছ থেকে কিনেছিলাম। তাহলে আমরা একটু প্রিভিয়াস ট্রানজাকশনস গুলো একটু দেখি বুঝার জন্য, ফার্দার ইনসাইটের জন্য আমরা দেখি করিম ট্রেডার্সের কাছ থেকে কোনো সময় আমরা কিনেছিলাম কিনা। আমরা দেখতে পাচ্ছি জানুয়ারির 5 তারিখ গুডস worth টাকা 2 লাখ were purchased on credit from করিম ট্রেডার্স। অর্থাৎ জানুয়ারির 5 তারিখ আমি করিম ট্রেডার্সের কাছ থেকে কিছু পণ্য কিনেছিলাম। তাহলে তখন আমার করিম ট্রেডার্স কি ছিল? একজন পেয়েবল ছিল, অর্থাৎ একজন ক্রেডিটর্স ছিল। ক্রেডিটর্স যখন আমার ক্রিয়েট হয় তখন ক্রেডিটর্স ক্রেডিট হয়ে ক্রিয়েট হবে। কেন ক্রেডিট হয়ে ক্রিয়েট হবে? কারণ এটা আমার বিজনেসের জন্য এক প্রকার লায়াবিলিটিস। লায়াবিলিটিস ক্রিয়েট হলে লায়াবিলিটিস ক্রেডিট হবে। তাহলে করিম ট্রেডার্সকে যদি আমি গুডস ফেরত দিয়ে দিই তাহলে করিম ট্রেডার্স আমার একটা লায়াবিলিটি কমে যাবে। তাহলে লায়াবিলিটি যদি কমে যায়, লায়াবিলিটি আমার জন্য কি হবে? ডেবিট হয়ে যাবে। তাহলে আমরা এটা জার্নালাইজ কিভাবে করব? করিম ট্রেডার্স অ্যাকাউন্ট ডেবিট, কেন লায়াবিলিটি আমার কমে গেল। পারচেস রিটার্ন অ্যাকাউন্ট ক্রেডিট, পারচেস রিটার্ন ক্রেডিট করলাম, আমি কোনো না কোনো সময় এই করিম ট্রেডার্স এর কাছ থেকে পণ্য কিনেছিলাম, যে পণ্যটা আমরা ফেরত দিয়ে দিচ্ছি। কত টাকা? 15,000 টাকা। এই যে 15,000 টাকা আমরা ফেরত দিচ্ছি। পারচেস রিটার্ন আমার অবশ্যই আমার পারচেস ভলিউমের পরিমাণ কমিয়ে দেবে, কেননা পারচেস যখন করি তখন এটা রেভিনিউ এক্সপেন্সেস হিসাবে আমরা ডেবিট করেছিলাম। এখন পারচেস রিটার্নের মাধ্যমে আমরা কোন একটা সময় যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব তখন আমাদের পারচেজের ভ্যালু আমাদের কমিয়ে দেব। পারচেজ যদি ডেবিট হয় পারচেজ রিটার্ন ক্রেডিট হবে, সেলস যদি ক্রেডিট হয় সেলস রিটার্ন ডেবিট হবে। এটা লজিক আপনারা চর্চার মাধ্যমে অটোমেটিকলি বুঝতে পারবেন। তাহলে করিম ট্রেডার্স কেন ডেবিট হলো? কারণ করিম ট্রেডার্স আমার এক সময় পেয়েবল ছিল। কোথাও না কোথাও এই যে করিম ট্রেডার্স আমরা পেয়েবল হিসেবে আমরা 1,90,000 টাকা ক্রেডিট করেছিলাম। এখন করিম ট্রেডার্সকে আমরা ডেবিট করছি 15,000 টাকা, কারণ করিম ট্রেডার্স এর পরিমাণ আমার কমে যাবে। তারপরে বলছে আমরা কোথায় ছিলাম? On January 11. On January 12, the amount due to Korim Traders was settled through bank. তাহলে আমি তো জানি না করিম ট্রেডার্স আমার কাছ থেকে কত টাকা পাবে। was settled through bank within the discount period and eligible cash discount was received. তাহলে আমরা এখানে যখন আমি পেমেন্ট করতে যাব তখন অবশ্যই আমাকে রিমেইনিং ব্যালেন্স ব্যালেন্সটা আমাকে তৈরি করে নিতে হবে। তাহলে ব্যালেন্সটা কিভাবে নির্ণয় করি? আমরা একটা কোনো না কোনো লেজার অ্যাকাউন্টের মাধ্যমে। তাহলে এখানে আরেকটা শব্দ আসছে
এলিজিবল ক্যাশ ডিসকাউন্ট। এলিজিবল ক্যাশ ডিসকাউন্ট বলতে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে? ক্যাশ ডিসকাউন্ট কত টাকা দিবে বলেছিল? 2% ক্যাশ ডিসকাউন্ট দিবে বলেছিল। 2% ক্যাশ ডিসকাউন্ট দিবে বলেছিল। মানে দ্যাট মিনস আমাকে ক্যাশ টাকা কম পেমেন্ট করতে হবে। দ্যাট মিনস এটা আমার জন্য এক প্রকার ইনকাম, এক প্রকার আমার জন্য ইনকাম হবে। অর্থাৎ আমার যদি 100 টাকা পেমেন্ট করতে হতো তাহলে সেখানে আমরা 98 টাকা আমরা পেমেন্ট করব, অর্থাৎ 98 টাকা পেমেন্ট। এখন আমরা দেখি করিম ট্রেডার্স কিভাবে আমার কাছ থেকে কত টাকা পাবে, আগে এটা একটু প্রাইমারিলি আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা এখানে করিম ট্রেডার্স এর যতটুকু জার্নাল করেছি আমরা কিন্তু স্টপ হয়ে যাব। আমি এই জায়গায় স্টপ হয়ে যাব। স্টপ হয়ে আমি করিম ট্রেডার্স এর ব্যালেন্সটা প্রথমে একটা টান দিব। প্রথমে যদি আমি টান দিতে চাই তাহলে করিম ট্রেডার্স কোথায় ছিল? আমার 1,90,000 টাকা ছিল। 1,90,000 টাকা যদি হয় তাহলে আমরা এখানে করিম ট্রেডার্স এর একটা লেজার আমরা করব। আমি এখানে বলেছি ইন দ্য বুকস অফ মেসার্স রহমান ট্রেডার্স করিম ট্রেডার্স অ্যাকাউন্ট, অর্থাৎ রহমান ট্রেডার্স এর হিসাবে করিম ট্রেডার্স অ্যাকাউন্ট আমরা এখন করব। তাহলে করিম ট্রেডার্স এর আমরা যদি করি তাহলে আমরা জার্নালে শুরু থেকে করিম ট্রেডার্স এর ট্রানজাকশনস গুলো আমরা একটু দেখি। এখানে আছে? নাই। এখানে আছে? নাই। এটাতে আছে? নাই। এটাতে আছে? নাই। এটাতে আছে? নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5ই জানুয়ারি আমরা করিম ট্রেডার্স এর ক্রেডিট করেছি 1,90,000। তাহলে আমরা এদিকে লিখবো ক্রেডিট পাশে 05012025 1 লাখ। এটা কি নামে ছিল? পারচেজ। আমরা কিভাবে লেজার করতে হয় আমরা শিখে আসছি অলরেডি। আমরা প্রাইমারিলি আমরা শিখে আসছি কিভাবে লেজার করতে হয়। যারা লেজার করা এখনো শিখেননি তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নেবেন। তাহলে এখন করিম ট্রেডার্স আমরা ক্রেডিট পাশে পোস্টিং দিলাম, এটাতে নাই নাই নাই। করিম ট্রেডার্স ডেবিট, তো কত টাকা? 15,000। তাহলে ডেবিট পাশে লাগবে পারচেজ রিটার্ন নামে, পারচেজ রিটার্ন নামে। তাহলে কত তারিখ? 11/01/2025। এটা কি নামে হবে? পারচেজ রিটার্ন 15,000। খেয়াল করে দেখেন, আমরা যদি প্রাইমারিলি যদি এটা 15,000 হবে না? আচ্ছা, আমরা যদি প্রাইমারিলি একটা ব্যালেন্স ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা ক্রেডিট পাশে আমাদের টোটালটা বড় হবে, ডেবিট পাশে টোটালটা কম হবে। তাহলে আমি ক্রেডিট পাশে যোগ করি। ক্রেডিট পাশে যোগ করলে আমার কি দাঁড়ায়? 1,90,000 হয়। 1,90,000 আমরা কি হলো? এই পাশে আসবে 1,90,000। এই পাশে যদি আসে আমি 1,90,000 আনলাম। 1,90,000 যদি আমি বাদ দিই তাহলে প্রাইমারিলি আমার কত টাকা হয়? এটা আমরা একটা প্রাইমারি অ্যামাউন্ট নির্ধারণ করব আমরা। এটা কোনো অবস্থাতেই এটা কোনো ফাইনাল ব্যালেন্স হবে না, কারণ এখানে ডিসকাউন্টের একটা ইস্যু আছে। তাহলে আমরা যদি 1,90,000 থেকে যদি এটা বাদ দিই তাহলে আমার প্রাইমারি ব্যালেন্স দাঁড়াচ্ছে 1,75,000 টাকা। তাহলে 1,75,000 টাকা থেকে আমার অবশ্যই কি করতে হবে? 2% 2% ডিসকাউন্ট আমাকে কি করতে হবে? আমাকে আর্ন করতে হবে। 2% ডিসকাউন্ট আমাকে আর্ন করতে হবে। যেমন দেখি আমরা তাহলে 1,75,000 টাকার আমি কি করব? এখন 2% ডিসকাউন্ট আমরা ক্যালকুলেশন করব। এটা কি হবে? করিম ট্রেডার্স কত তারিখ? 12 জানুয়ারি। আমি করিম ট্রেডার্সের করিম ট্রেডার্সকে যেহেতু পেমেন্ট করে দেব, করিম ট্রেডার্স আর থাকবে না। করিম ট্রেডার্স অ্যাকাউন্ট ডেবিট, আগে জার্নালটা লিখে ফেলি।
তারপর আমরা কি করছি, আমরা ক্যাশ পেমেন্ট করছি, তাই না? ক্যাশ পেমেন্ট করলে ক্যাশ অ্যাকাউন্ট আমার কি হবে, ক্রেডিট হবে। এবং আমি কি করছি, আমি ডিসকাউন্ট রিসিভ করছি, তাহলে ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আমরা করিম ট্রেডার্স এর কাছ থেকে কয় টাকা, আমরা করিম ট্রেডার্সকে আমরা সেটেল করব কত টাকা, 1,75,000 টাকা। তাহলে 1,75,000 টাকা আমরা সেটেল করব। 1,75,000 টাকার কত পার্সেন্ট আমরা ডিসকাউন্ট আমরা পাবো, 2% ডিসকাউন্ট পাবো। কোত্থেকে বলছি সেটা, কোত্থেকে বলছি, এই যে দেখেন আমরা যখন করিম ট্রেডার্স এর সাথে যখন ট্রানজাকশন করেছিলাম তখন বলেছিলাম 2% ক্যাশ ডিসকাউন্ট ইফ পেইড উইদিন 7 days। এখানে বলেছে যে আমাকে জানুয়ারি 12 তারিখে উইদিন দি ডিসকাউন্ট এলিজিবল ক্যাশ ডিসকাউন্ট ওয়াজ রিসিভড। তাহলে আমরা এটা আমরা একটু হিসাব করে দেখি 2% ডিসকাউন্ট কত টাকা হয়, ইনটু 2% যদি হয় তাহলে 3,500। তাহলে 3,500 আমার জন্য ইনকাম হবে, 3,500 যদি আমার ইনকাম হয় তাহলে আমরা বলতে পারি 1,75,000 মাইনাস 3,500 কত হয়, 1,71,500 আমি পেমেন্ট করেছি। 1,71,500 আমি কি করেছি, পেমেন্ট করেছি। এটা আপাতত আমি ডিলিট করে দিই, এখানে হবে ক্যাশ পেইড টু করিম তাহলে আমরা দেখতে পাচ্ছি 1,75,000 টাকাটা কেমনে পেলাম, 1,75,000 টাকাটা পেলাম আমরা এই যে একটা প্রাইমারি স্টেজে, এটা এখনো ফাইনালি আমরা করি নাই, আমরা প্রাইমারি স্টেজে যখন বলেছে করিম ট্রেডার্সকে টাকা দিয়ে দিয়েছে ফুল টাকা, তখন আমরা একটা প্রাইমারি ব্যালেন্স নির্ণয় করলাম। এই ব্যালেন্সটা আমরা সেটেল করেছি। এই ব্যালেন্সটা যদি সেটেল করতে চাই তাহলে আমার 2% ডিসকাউন্ট আমাকে কি করতে হবে, আর্ন করে দেখাতে হবে। কেন, আমি এখানে বলেছে যে the amount due to Korim traders, এই যে amount due to Korim অর্থাৎ amount, what was the amount due to Korim, 1,75,000 টাকা, এবং সেটা আমরা উইদিন দ্য ডিসকাউন্ট পিরিয়ডে পেমেন্ট করেছি বিধায় আমরা এই যে কিছুক্ষণ আগের যে আমরা ট্রানজাকশনস গুলো ছিল 2% ডিসকাউন্ট, আমরা এই 2% ডিসকাউন্টটা বাদ দিয়ে বাকি টাকাটা আমরা সেটেল করেছি। তাহলে বাকি টাকাটা সেটেল করতে হলে আমার করিম ট্রেডার্স আমার যেহেতু পেয়েবল ছিল, পেয়েবলকে পেমেন্ট করলে আমার পেয়েবল কমে যাবে, 1,75,000 টাকা কমে গেল। তারপরে আমি সেটা কিভাবে করলাম, ক্যাশ টাকা পেমেন্ট করলাম 1,71,500 আফটার ডিডাক্টিং দ্য ডিসকাউন্ট রিসিভড। কত টাকা, 3,500, বিকজ একটা মানে আমরা যখনই তার সাথে ট্রানজাকশন করেছিলাম তখন তার সাথে আমার একটা কন্ট্রাক্ট হয়েছিল যে আমি যখন তাকে পেমেন্ট করব উইথ দ্য ডিসকাউন্ট পিরিয়ড আই উইল বি এলিজিবল ফর গেটিং 2% ডিসকাউন্ট, এবং ওই 2% ডিসকাউন্ট বাদ দিয়ে আমি বাকি টাকাটা এখানে পেমেন্ট করলাম। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন এবং আজকে এই পর্যন্ত রাখলাম। আমরা নেক্সট পর্বে আরো বিস্তারিত জানবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।